আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন, বলছেন প্রধান উপদেষ্টা। এদিকে ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠক, বিএনপি কি ডিসেম্বরের নির্বাচনের অবস্থান থেকে সরে আসবে? জানাবো, হাসিনা প্রধানমন্ত্রী করার প্রস্তাব দিয়েছিলেন, আমি ফিরিয়ে দিয়েছি, বলছেন অলি। জানিয়ে দিব, উপদেষ্টা আসিফ মাহমুদের দুর্নীতি তদন্ত চান রাশেদ খান। এবং সর্বশেষ জানাবো, রোডম্যাপ ঘিরে বিভক্ত রাজনীতি, ঐক্য গঠনের পথে নাগরিক ঐক্য। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন, বলছেন প্রধান উপদেষ্টা। আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, 17 বছর পর আমরা সত্যিকারের একটি নির্বাচন করতে যাচ্ছি, যা আমাদের ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু একটি নতুন সরকার নির্বাচনের জন্য রক্ত দেয়নি বাংলাদেশের তরুণরা, নতুন বাংলাদেশ তৈরির জন্য সংস্কার কমিশন করা হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, প্রতিটি প্রতিষ্ঠানের জন্য কমিশন তৈরি করেছি, আমরা তাদের সুপারিশের দিকে তাকিয়ে আছি। আমাদের কাজ হলো সব দলের ঐক্যমত্য তৈরি করা। এ সময় আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা জুলাই সনদ আসার জন্য অপেক্ষা করছি। এই সনদটি জাতির সামনে জুলাই মাসের সনদ হিসেবে উপস্থাপন করা হবে। ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠক, বিএনপি কি ডিসেম্বরে নির্বাচনের অবস্থান থেকে সরে আসবে? নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, উত্তপ্ত হয়ে উঠছে দেশের রাজনীতির মাঠ। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দিয়েছেন। এই সময়সীমা নিয়ে রাজনৈতিক অঙ্গনের নতুনভাবে আলোচনা শুরু হয়েছে। এদিকে প্রধান উপদেষ্টা নির্বাচনের টাইম ফ্রেম ঘোষণার আগ থেকেই বিএনপি 2025 সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে আসছে। ফলে এই সময়সীমায় খুব একটা সন্তুষ্ট নয় বিএনপি। তবে প্রধান উপদেষ্টার দেওয়া নির্বাচন আয়োজনের সময়সীমাকে স্বাগত জানিয়েছে জামায়াতে ইসলামী। অন্যদিকে গত কয়েক মাসে ডিসেম্বরের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সরকারের কাছে দাবি জানিয়ে আসছিল বিএনপি। সবশেষ গত মাসে ঢাকায় এক সমাবেশ থেকে বিএনপি নেতা তারেক রহমান স্পষ্টভাবেই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে বলেন, ডিসেম্বরে নির্বাচন হতে হবে। বিএনপির এমন অনড় অবস্থানের মধ্যে গত 6 জুন কুরবানি ঈদের আগের দিন সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি ঘোষণা করেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে 2026 সালের এপ্রিল মাসের প্রথমার্ধের যে কোনো দিন। প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণের পর ওই রাতে স্থায়ী কমিটির বৈঠক থেকে সরকারের এই ঘোষণায় কড়া প্রতিক্রিয়া জানায় বিএনপি। সেখানে দলটির পক্ষ থেকে এপ্রিলে নির্বাচনের বিষয়ে দলের আপত্তির কথা জানানো হয়। আগামী নির্বাচন নিয়ে বিএনপির এমন অবস্থানের মধ্যে লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান। প্রশ্ন উঠছে, এই বৈঠকের পর কি তাহলে বিএনপি আগামী নির্বাচন নিয়ে তাদের অনড় অবস্থান থেকে সরে আসবে? বাংলাদেশের কোনো গণমাধ্যমের খবর দাবি করা হয়েছে, প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের এই বৈঠকে আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের দাবি করা হতে পারে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমরা আশা করছি বাস্তবতার প্রেক্ষিতে সরকার এটা বিবেচনা করবে। সময়টা তো ঠিক না, রোজার মাস, ঈদ শেষ হবে তার কয়েকদিন পরে নির্বাচন। রোজার সময় নির্বাচনী প্রচারণা চালাতে প্রার্থী ও রাজনৈতিক কর্মীদের দুর্ভোগ হবে। আমি তো এখন থেকেই উদ্বিগ্ন যে আমাকে প্রতিদিন ইফতার পার্টি করতে হবে, এতে নির্বাচনের ব্যয়টাও দ্বিগুণ হয়ে যাবে। গরমে দিনের বেলায় জনসভায় লোকজন কিভাবে আসবে, রাত্রে গিয়ে মিটিং করতে হবে, যোগ করেন তিনি। হাসিনা প্রধানমন্ত্রী করার প্রস্তাব দিয়েছিলেন, আমি ফিরিয়ে দিয়েছি, বলছেন অলি। লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অলি আহমেদ বলেছেন, আমি অনেকবার প্রস্তাব পেয়েছিলাম। 1995 সাল থেকে আওয়ামী লীগ ও জামায়াত যখন কেয়ারটেকার সরকার পদ্ধতি নিয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন শুরু করে, তখন আমি যোগাযোগ মন্ত্রী ছিলাম। আওয়ামী লীগের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারই চাচা হাফিজ এবং আওয়ামী লীগ নেতা মরহুম জাহাঙ্গীরকে আমার কাছে পাঠিয়েছিলেন। তারা দুজনেই আমার বাসায় এসেছিলেন। শেখ হাসিনার সঙ্গে আমার একাধিকবার কথা হয়েছিল। তারা আমাকে বলেছিলেন একটা পার্লামেন্টের কূ হবে। কূর পক্ষে আওয়ামী লীগের তখন সদস্য ছিল 143 জন আর বিএনপির 40 জন, মোট 183 জন একত্রিত হয়ে পার্লামেন্টে একটা বিল উত্থাপিত হবে। সেই বিলের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পদচ্যুত করা হবে এবং আমি নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেব। কিছুদিন আগে জনপ্রিয় উপস্থাপক খালেদ মহিউদ্দিন লাইভ টক শো ঠিকানা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এই সময় খালেদ মহিউদ্দিনের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন কর্নেল অলি। ভিডিওটি সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকেই এটি লাইক
ও শেয়ার দিচ্ছেন। কর্নেল অলি বলেন, আমার সঙ্গে মোট 3 দিন এটা নিয়ে আলোচনা করা হয়। প্রথম 2 দিন আমি রাজি হয়েছিলাম, দ্বিতীয় দিন আমি চিন্তা করলাম আমাকে বেগম জিয়া যোগাযোগ মন্ত্রী বানিয়েছেন, যদিও আল্লাহর হুকুমে আমি হয়েছি, তারপরও তিনি আমার প্রধানমন্ত্রী। তার সঙ্গে যদি আমি এ ধরনের একটা বেইমানি করি, একটা মুক্তিযোদ্ধা হিসেবে আগামী দিনে মানুষ আমার সম্পর্কে বা মুক্তিযুদ্ধের সম্পর্কে খারাপ ধারণা পোষণ করবে। তিনি বলেন, আমি নিজেই জায়নামাজে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন, আমি এ ধরনের একটা লোভে পড়েছি, প্রধানমন্ত্রী হতে যাচ্ছি কালকে সকালে। পরে আমি কিন্তু তৃতীয় দিন রাতে তাদের এই প্রস্তাবে রাজি হইনি। তখন আখমা জাহাঙ্গীর আমাকে অনুরোধ করলেন রাত 1:30টায় যেন আমি সাবেক প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে দেখা করি। তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বললাম এবং আমি তাকে বললাম, আপনি যে এই কাজের জন্য যোগ্য মনে করেছেন এর জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। তবে আমি বিএনপির সঙ্গে এবং বেগম খালেদা জিয়ার সঙ্গে বেইমানি করতে পারবো না। আমি এই পদ তখন রিফিউজ করেছিলাম। এক প্রশ্নের জবাবে অলি আহমেদ বলেন, তারপর 2014 সালেও আমাকে অফার করা হয়েছিল, আমার দলকে অনেক পদ দেওয়া হবে, আমাকে দায়িত্ব দেওয়া হবে, আমাকে 2টি আসন দেওয়া হবে, আমাকে অনেক টাকা দেওয়া হবে। আমি সেদিনও তাদের অফার ফিরিয়ে দিয়েছিলাম যে এই ধরনের বেইমানি আমি করব না। অনুরূপভাবে 2018 সালেও আমাকে অফার করা হয়েছিল যে আমাকে মন্ত্রী হওয়ার জন্য এবং অনেক টাকা দেওয়ার জন্য। তিনি আরো বলেন, আমাকে কিন্তু অনেকবার অফার করা হয়েছিল, অনেককে প্রথমবার অফার করার পরেই রাজি হয়ে গিয়েছিলেন। উপদেষ্টা আসিফ মাহমুদের দুর্নীতি তদন্ত চান রাশেদ খান। উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস এর বিরুদ্ধে দুর্নীতি তদন্তের পাশাপাশি আসিফ মাহমুদের বিরুদ্ধেও তদন্তের দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। এ সময় রাশেদ খান বলেন, একজন উপদেষ্টার এপিএস যখন দুর্নীতি করে এমনি তো আর কারো এনআইডি লক হয় না, আপনার আমার তো হয়নি, তাহলে সে এপিএস এর কেন হলো? আমার প্রশ্ন হলো, এপিএস এত দুর্নীতি করলো আমাদের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি জানতেন না? আমি সরকারের কাছে দাবি রাখতে চাই, এপিএস মজরিমকে নিয়ে যেভাবে তদন্ত হচ্ছে ঠিক একইভাবে আসিফ মাহমুদের মন্ত্রণালয়ের সবচেয়ে বেশি দুর্নীতি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তার বিরুদ্ধে তদন্ত হতে হবে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, শুধুমাত্র তিনি নন, প্রত্যেক উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত হতে হবে। যদি কোনো উপদেষ্টা দুর্নীতি না করে থাকেন তাহলে আমরা তাকে স্যালুট জানাই, কিন্তু যেহেতু অভিযোগ আসছে, 2-1 জনের বিরুদ্ধে অভিযোগ আসা মানে অন্যদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ থাকতে পারে। সুতরাং সরকারকে বলবো, আপনারা বলেছিলেন প্রতি মাসে আপনারা উপদেষ্টাদের সম্পদের হিসাব দেন, এপিএস দের সম্পদের হিসাব দেবেন। আপনারা নাকি মন্ত্রণালয়ে বলেছিলেন কর্মকর্তাদের প্রতি মাসে হিসাব দাখিল করতে হবে। এটি বলার পরে কোনো মন্ত্রণালয় সম্পদের হিসাব দিয়েছে? রাশেদ খান বলেন, ছাত্র আন্দোলনের মাধ্যমে এই সরকার ক্ষমতায় এসেছে, আমরা তাদের ক্ষমতায় বসিয়েছি, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যদি এককভাবে সিদ্ধান্ত নেয় সেটি কি কোনোভাবে গ্রহণযোগ্য হবে? গ্রহণযোগ্য হবে না। যে কারণে আমরা সরকারকে বারবার অনুরোধ করেছি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই গণঅভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছেন, যে সকল স্টেক হোল্ডার রয়েছে তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করুন। কিন্তু সরকার সে স্টেক হোল্ডার, রাজনৈতিক দল, অন্যান্য যারা নেতৃত্ব দানকারী ছিল তাদের কারোর সাথে আলোচনা করছে না, তারা এককভাবে সিদ্ধান্ত নিচ্ছে। এই সিদ্ধান্ত আমাকে হাসিনার যে একতরফা চিন্তা সেটিকে স্মরণ করিয়ে দেয়। আমরা গণঅভ্যুত্থানে সরকারের কাছে এ ধরনের আচরণ কোনোভাবে প্রত্যাশা করতে পারি না। রোডম্যাপ ঘিরে বিভক্ত রাজনীতি, ঐক্য গঠনের পথে নাগরিক ঐক্য। ঈদুল আজহার আগের দিন সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আসন্ন জাতীয় নির্বাচনের একটি সম্ভাব্য সময়সীমা ও রোডম্যাপ ঘোষণা করেন। এই ঘোষণার পর থেকেই দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা ও বিতর্ক। জামায়াতে ইসলামী, এবি পার্টি, নাগরিক ঐক্য সহ কয়েকটি রাজনৈতিক দল এই রোডম্যাপকে ইতিবাচক হিসেবে দেখলেও তীব্র আপত্তি জানিয়ে বিএনপি। দলটি জানিয়েছে তারা যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত থাকলেও ডক্টর ইউনূসের প্রস্তাবিত সময় অযৌক্তিক ও অবাস্তব। বিএনপি নেতারা বলছেন, রমজানের পরপরই নির্বাচন আয়োজন করলে ভোটারদের উপস্থিতি নিয়ে উদ্বেগ থেকেই যায়। এ বিষয়ে এক নেতা বলেন, এপ্রিলে নির্বাচন হলে আপনি কখন তফসিল ঘোষণা করবেন? ক্যাম্পেইন করবেন কখন? রোজার সময় মানুষ কি তারাবি পড়বে নাকি ক্লান্ত হয়ে বাড়িতে বসে থাকবে? উৎসবমুখর পরিবেশে যদি নির্বাচন না হয়, ভোটাররাও কেন্দ্রমুখী হবে না। দলটির পক্ষ থেকে ডিসেম্বর মাসে নির্বাচন আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। অন্যদিকে নাগরিক ঐক্য নির্বাচনকে সামনে রেখে জোট গঠনের চিন্তা ভাবনা করছে। বিএনপির সঙ্গে জোটবদ্ধ হওয়া প্রসঙ্গে নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, আমরা যাদের সঙ্গে পরিবর্তনের লক্ষ্যে যেতে পারি তাদের সাথেই যাব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।